নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। বিরোধীদের সাংগঠনিক দুর্বলতার জন্য প্রার্থী দিতে পারেনি। বিধানসভা ও লোকসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে রাজ্যের মানুষ। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যে ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৬,৩৭০টি। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪,৭০৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। ৩৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে আসন সংখ্যা ৪২৩টি। এর মধ্যে ২৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ভোট হবে ১৭৯টি আসনে। রাজ্যের ৮টি জেলায় ১১৬টি জেলা পরিষদের আসনের মধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। যারা জয়ী হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭১% আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয় পাওয়ার পেছনে মূলত কারণ হল স্বজন পোষণ নীতি থেকে রাজ্য বের হয়ে আসছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সব ক্ষেত্রেই উন্নয়ন চলছে। আর বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে তারা মনোনয়নপত্র জমা দিতে পারছে না। মূলত কারণ হল তাদের সাংগঠনিক দুর্বলতা। আর সাংগঠনিক দুর্বলতা থাকার কারণে তারা প্রার্থী দিতে না পেরে শাসক দলের উপর মিথ্যা আরোপ করছে বলে জানান তিনি। আরও অভিযোগ তুলে বলেন, বেশ কিছু আসনে বিরোধীদের টাকা মাধ্যমে প্রার্থী করেছে, তাই তাদের সাংগঠনিক দুর্বলতার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নয় বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, মানুষ ভুলে যায়নি ২৫ বছর কমিউনিস্টদের সন্ত্রাস। যত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে যখন কংগ্রেস এবং সিপিআইএম আঘাত হয়েছিল তখন তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। গত লোকসভা নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে এবং পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করতে বলে দাবি করেন রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, কমিউনিস্টদের লজ্জা থাকা দরকার। তারা সন্ত্রাস করে বৈতরণী পার হতো, এখন তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ইতিমধ্যে জানেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে। আগামী ৮ই আগস্ট নির্বাচন হবে এবং ১২ই আগস্ট তার ফলাফল ঘোষণা হবে। গত ১৮ তারিখে মনোনয়নপত্র দাখিলের শেষ লগ্ন ছিল এবং ২২ তারিখে তার ফাইনাল পাবলিকেশন অর্থাৎ নমিনেশন উইথড্রলের লাস্ট দিন ছিল। এবং সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের এই রাজ্যে প্রায় ৬,৩৭০টা গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে। টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে ৬০৫ আর আসন সংখ্যা রয়েছে ৬,৩৭০। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় ৪,৭০৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কন্টেস্ট হবে, যেখানে নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতে ১,৬৬৬। পঞ্চায়েত সমিতি আপনারা জানেন ৩৫টা পঞ্চায়েত সমিতি রয়েছে। তার মধ্যে আমাদের আসন সংখ্যা, এই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪২৩ এবং আনকন্টেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ২৪৪ জন এবং ভোট হবে ১৭৯টা আসনে। এই পঞ্চায়েত সমিতিতে নির্বাচন সংগঠিত হবে। জেলা অনুরূপভাবে জেলা পরিষদ আপনারা জানেন ৮টি জেলা। ৮টি জেলার মধ্যে আসন সংখ্যা রয়েছে ১১৬। তার মধ্যে আমাদের ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে বিজয়ী হয়েছে। কথা বলছেন যে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস হচ্ছে, লজ্জা থাকা উচিত তাদের। যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে ২০১৪ সালে তারা ভোট পর্ব পঞ্চায়েত ভোট সম্পন্ন করেছে, আজকে তাদের লজ্জা হওয়া উচিত। আজকে প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ, তাদের সাথে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে ২৫টা বছর যন্ত্রণা, মানুষের অসহ্য যন্ত্রণায় গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল, এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। শান্তন টিভি। ধর্মনগর পৌর পরিষদ নিয়ে বাড়ছে বিতর্ক। ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে কাউন্সিলররা। এই বিষয় নিয়ে ইতিমধ্যে ব্যাপক জল খোলা হয়েছে ধর্মনগরে। বিভিন্ন মহল থেকে নানা বিষয় সামনে উঠে আসছে। জানা যায়, বুধবার ধর্মনগর পৌর পরিষদের ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২১ জন কাউন্সিলরের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব আনে ধর্মনগর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়ার কাছে জমা দেন।
ধর্মনগর পৌর পরিষদের কাজকর্ম শেষ 3 দিন যাবৎ সম্পূর্ণরূপে বিঘ্নিত হচ্ছে। বুধবার বিকেলে 21 জনের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর প্রশাসনিক দিক দিয়ে চেয়ারম্যানের আর কোনো দায়িত্ব থাকলো না। যদিও চেয়ারম্যান প্রত্যুত্তর সরকারের কাছে জানতে চাওয়া হয়, তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো নির্দেশ তার কাছে আসেনি। প্রদেশ বিজেপি থেকে যা নির্দেশ দেওয়া হবে তাই চেয়ারম্যান গ্রহণ করবে বলে জানান। এখন ধর্মনগর পৌর পরিষদ কার্যালয়ে কাজকর্ম স্বাভাবিক চললেও চেয়ারপারসন প্রত্যুত্তর সরকারের কক্ষ বন্ধ রাখা হয়েছে। এখন দেখার বিষয় এই অনাস্থা প্রস্তাব কতটা কার্যকরী হয়। এই অনাস্থা প্রস্তাবের বিষয়ে ধর্মনগর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমার শাসক শ্যামজয় চমাতিয়া জানান, জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে 21 জন কাউন্সিলর অনাস্থা এনেছে, তবে তারা কি কারণে অনাস্থা এনেছে সেই বিষয় নিয়ে কিছুই জানা যায়নি। হ্যাঁ, গতকালকে আমরা সাদা কাগজে 21 জন মেম্বারের সই করা ওনারা সবাই এসে আমার কাছে জমা দিয়েছেন। আমি মেম্বার্স যারা আছেন, যারা সিগনেচার করছে, এক্সিস্টিং কাউন্সিলর, নগরের মেম্বার মানে কাউন্সিলর আর কি, 21 জন কাউন্সিলরের সিগনেচার করা আছে। এটা সাইন করা কাগজ ওনারা আমার চেম্বারে আইয়ে দেয়। কারো নাম কি ঘোষণা করেছে তারা জেলা বিএস থেকে? চেয়ারপারসনের নাম না, নাম এখন অব্দি ঘোষণা করেনি। সেটা কি গ্রান্ট হয়েছে স্যার? গ্রান্ট তো অ্যাকচুয়ালি রিসিভিং অফিসার এখানে যেটা দেওয়া আছে যে আইদার ডিএম অর ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো এটা ফর্ম 2তে দেওয়ার কথা। তো এটা সাদা কাগজে গ্রান্ট করবো ডিএম স্যারের মেটা, ডিএম স্যার আমার বলছিল যে ফর্ম 2তে দিবেন এবং একটা ক্লারিফিকেশন চাইয়া চিঠি লিখতে কইছিল যে হু উড বি দ্য কম্পিটেন্ট অথরিটি। তো অ্যাকর্ডিংলি আমি লিখছি এবং এটার অপেক্ষায় আছি। ঘাতক গাড়িকে আটক করার দাবিতে সড়ক অবরোধ গ্রামবাসীদের। ঘটনা বৃহস্পতিবার সকালে হেজামারার মোহনবাড়ি এলাকায়। এলাকাবাসীরা আগরতলা খোয়াই সড়ক অবরোধে সামিল হয়। এলাকাবাসীরা জানান, বুধবার দুপুরে এলাকার বাসিন্দা পরেশ দেববর্মা রাস্তায় আসলে একটি গাড়ি পরেশ দেববর্মাকে ধাক্কা মারে। বাড়ি থেকে ঘটনা প্রত্যক্ষ করে পরেশ দেববর্মার মেয়ে ও মেয়ের জামাই ছুটে আসলে তাদেরকে মারধর করে গাড়ির চালক গাড়ি নিয়ে চলে যায়। তবে তারা গাড়ির নম্বর সংগ্রহ করে রাখে। পরে পরেশ দেববর্মাকে আহত অবস্থায় তার ছেলেরা জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে বুধবার রাতে মৃত্যু হয় পরেশ দেববর্মার। এদিকে পরেশ দেববর্মার পরিবারের লোকজন 2 বার সিধাই থানায় যায়, কিন্তু পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই তারা এই দিন সড়ক অবরোধে সামিল হয়েছে। সড়ক অবরোধের খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তী সময় পুলিশ সড়ক অবরোধকারীদের আশ্বাস দেয় ঘাতক গাড়িটিকে আটক করা হবে। এই আশ্বাস পেয়ে এলাকাবাসীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। গাড়ির লগে নিজে পড়ে গেছে, তারপরে গাড়িটা তারা চালাইতেছে। তো এমনি অল্প বয়স করে একটু 50-60 বছর এমনি। তো কইতে গেলে তো একলা আছিল, তার ঘরত তার 2টা ছেলে আছে, তারাও ঘর নাই, শুধু আছে তার একটা জামাই আর তার একটা মেয়ে। আর মেয়েও কইতে গেলে এটাও রুগী, তার শরীরে কইতে গেলে শক্তিও নাই। তে বাবারে দেখে গেছে গা, তারপরে তার বাবারে তো এমনি গাড়ি লয়ে গেছে গা, তারেও পিডা দিয়া লইছে, মায়েরা পিডা দিয়া লইছে। এরপরে আর জামাইরেও পিডা দিয়া সেটা তারা বাগিয়ে গেছে গাড়ি। তারপরে কোনো মতে নাম্বার রেখে থেকে তারা রাখছে। এরপরে তার পোলা আসি আয়া সেরা তো জিবি লইয়া গেছে গা, জিবি লইছি ধরো না তো 2টা-3টা রাত্রে এমন টাইমে মারা গেছে গা। মারার পর তারা থানাতে গেছি পর তারা তো এমনি ইনকোয়ারি করছি, জাস্ট কোনো এফআইআর কোনো কিছু করছি না। ওই সময় কোনো কিছু অ্যাকশন লইছে না তারা। রোগী মারছে পর আমরা এখন রুগী মারছি, এরপরে এখন এই রাস্তার আমরা রোডটা ব্লক করছি। এরপরে এখন তারা আইসি আয়া ছেড়া একটা সারাও করছি। তো এটা এমনি ছাড়ান যাবে নাকি। এদিকে রাজধানীর আড়ালিয়া পঞ্চবটি বাজারে নির্মিত বাজার শেড দীর্ঘদিন ধরে নেশা কারবারিদের বিচরণ ভূমিতে পরিণত হয়ে উঠেছে। সন্ধ্যা থেকে এই বাজার শেডে জমে ওঠে নেশা কারবারিদের আসর। কিন্তু এরই মধ্যে এবার গুলি চলল আড়ালিয়া পঞ্চবটি বাজারে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার বিবরণে জানা যায়, 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া পঞ্চবটি বাজারে বিগত বামফ্রন্ট সরকার থাকাকালীন বাজার শেড নির্মাণ করা হয়। তারপর 2019 সালে 6 মার্চ বিপ্লব দেবের হাত ধরে উদ্বোধন করা হয়। মোট 107টি স্টল তৈরি করা হয় এই মার্কেটে। এই মার্কেট স্টলটি জল বিদ্যুৎ না থাকায় দোকান ঠিকভাবে করতে পারছে না ব্যবসায়ীরা। অন্যদিকে মার্কেট স্টলের বাকি রুমগুলোতে ড্রাগস, মদ, জুয়া সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। ব্যবসায়ী ও বাজার কমিটি প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো ধরনের হেলদোল নেই প্রশাসনের তরফ থেকে।
এমনটাই অভিযোগ বাজারে ব্যবসায়ীদের। আরও জানা যায়, এলাকার প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাসকে বহুবার জানানো হয়েছিল এলাকার 30 থেকে 35 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে স্টলগুলি বিতরণ করার জন্য, কারণ তাদের কাছে কোনো দোকান ঘর নেই। এদিকে প্রায় 2 কোটি টাকাও গত 7 মাস আগে বরাদ্দ হয়েছিল, কিন্তু উন্নয়নের কর্মযোগ্য বাস্তবে ফানুস। তারা আরও জানায়, এই মার্কেটের মধ্যে মোট 14টি স্টল পুরোপুরিভাবে প্রস্তুত ছিল, কিন্তু অনর্থক ফেলে রেখে এই 14টি স্টলের সমস্ত পরিষেবা নষ্ট করে দিয়েছে। গত বুধবার রাতে স্টলের মধ্যে চলে গুলি। বিষয়টি তারা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় পুলিশকে। আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের দৃষ্টি আকর্ষণ করে তারা জানান, অবিলম্বে মার্কেটের পুরোপুরি কাজ সম্পন্ন করে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। এখন বর্তমানে এটার মধ্যে স্ট্রিট জাল থেকে ধরে মদ, গাঁজা, জুয়া, তারপরে এগুলি কি ব্রাউন সুগার থেকে ধরে সবকিছুর একটা আক্রায় পরিণত হয়েছে। আমরা এই পরিত্রাণ পাওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসনের কাছে বারবার আমরা দ্বারস্থ হচ্ছি। কোনোদিন কোনো স্থানীয় প্রশাসনের কোনো হেলদম নেই। আমরা পুলিশকে বারবার জানাইছি, পুলিশ এই ব্যাপারে কোনো কিছু স্টেপ নিছে না। গত 14/7/2024 আমার আনুমানিক মনে হইতেছে আমাদের মার্কেট শেডের মধ্যে কে বা কাহারা রিভলভার দিয়ে গুলি করছে এবং লাস্টে এখন পর্যন্ত ছিদ্র আছে। আমি ওসির সঙ্গে সঙ্গে ফোন করে কইছি, আমার মনে হয় না ওসি এখন পর্যন্ত এটার ইনভেস্টিগেশন করছে বা এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিছে। বোধহয় আমরা দুর্ভাগ্য, আমি মিউনিসিপ্যালিটিতে বারবার কইতেছি, মিউনিসিপ্যালিটি এখন পর্যন্ত আজকা পর্যন্ত কোনো পদক্ষেপ নিছে না। অবৈধভাবে কিছু মানুষ এই বাজারের শেডের ঘরগুলি তার নিজের আয়ত্ত নিয়ে রাখছে। আমি চাই এটি আইডেন্টিফিকেশন হোক, আইডেন্টিফিকেশন হইয়া বাজারটার অর্থ যদি বাজারের নামে হইয়াতে বাজারের কাজে লাগুক, অন্য কোথায় যাতে না যা, কেউ যেন এটার লিগে ইয়ে না করে। এবার রাতের বেলায় গুলি চলল টাকারজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জম্পুইজলা খোমলং এলাকায়। বিজেপি নেতাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় বিজেপি দলের কার্যালয়। জানা যায়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে টাকারজলা বিধানসভার অন্তর্গত খোমলং এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে কর্মসূচি চলাকালীন সময় বুধবার সন্ধ্যায় আচমকায় আক্রমণ চালায় দুষ্কৃতীরা। পাশাপাশি এলাকার বিজেপি নেতা রামানন্দ দেববর্মাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। রাতে ঘটনাস্থলে ছুটে যায় রাধাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা থেকে 4টি কার্তুজের খোল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এদিন পুলিশ সহ বিজেপি নেতৃত্বরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বিজেপি অফিসটি সরেজমিনে দেখেন। স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান, বুধবার সন্ধ্যায় খোমলং বিজেপি কার্যালয়ে মিটিং চলছিল। যুব মোর্চার মিছিলকে সামনে রেখে মিটিং চলছিল। সেই সময় আচমকা দুষ্কৃতীরা হামলা চালায় এবং 4 রাউন্ড গুলি চালায়। বৃহস্পতিবার রাধাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে 4টি কার্তুজের খোল উদ্ধার করেছে। ভারতীয় জনতা পার্টি খোমলং পার্টি অফিস আ জায়গাও স্রায় রক কুথুমাই তংলাইমানি তিনি কাইসা রেলি दङ যুব মোর্চানি आ कारण किसी मीटिंग खाई तंगमनी ओ मीटिंग खाइमा समय किसी दुष्कृति बर रक फाइयै सिने पार्टी अफिस रक सिने फ्लैग रक विभिन्न बांगचुर खाइबे क्या ताई जे दुष्कृति खाइने रक बरक ने प्राय जगह सीसी कैमरा फुटेज जों सिने जाकनाय थांगै दङ बरन लास जों सिब सिने लायनाय आपने बागै लास सिने बरकनो कनैनो इन्जुरखौ बुइकलांखा ताई अर 2-3 রাউন্ড বরক সিলাই বেব পিস্তল বে কই গেলাম থাকা। উদয়পুর শহরের মূল বাজারে উচ্ছেদ অভিযান চালালো উদয়পুর পুর পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয় অবৈধ নির্মাণ। যে সকল স্থায়ী দোকানদার তাদের দোকানের সামনে বাঁশের খুঁটি দিয়ে অস্থায়ী শেড তৈরি করেছে, সেই সকল অস্থায়ী শেডগুলো নেওয়া হয়। মূলত উদয়পুর শহরকে যানজট মুক্ত রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিনের উচ্ছেদ অভিযানে ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। শীতল চন্দ্র মজুমদার জানান, 1 বছর পূর্বেও এই ধরনের অভিযান চালানো হয়েছে, কিন্তু কিছু কিছু দোকানদার তারপরও দোকানের সামনে সরকারি জায়গা দখল করে অস্থায়ী শেড তৈরি করেছে। সবজি দোকানদাররাও রাস্তায় দোকান নিয়ে বসে যায়, ফলে উদয়পুর শহরে যানজট সৃষ্টি হয়। তাই এদিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সহসায় সবজি দোকানদারদের স্থায়ী শেড তৈরি করে দেওয়া হবে। তারপর সবজি দোকানদাররা আর রাস্তার পাশে দোকান নিয়ে বসতে পারবে না। তিনি আরও জানান, এদিনের পর আর উচ্ছেদ অভিযান চালানো হবে না, থাকবে টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের কাছে থাকবে রিসিপ্ট বই। তার যারাই নিয়ম মানবে না তাদেরকে জরিমানা করবে টাস্ক ফোর্স।
বড় আকারে আমরা অভিযান করেছিলাম, আপনারা আমাদের সময় দিয়েছিলেন, এই জন্য আপনাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু পরবর্তী সময়েও এই ব্যবসায়ীগণ কথা শুনেননি, যা বাস্তব ছিল সেটা তারা রাখেনি। তাদেরকে ভেজিটেবল ভেন্ডার যারা রয়েছেন তাদেরকে দুটো দাগ করে দেওয়া হয়েছিল, দ্বিতীয় দাগের বাইরে থাকার কথা ছিল, ওরা তা না করে প্রথম দাগেরও ভিতরে চলে আসে, রাস্তার মধ্যে চলে আসে, এতে যানজট। এই কারণে আমাদের অভিযান, আমরা আমাদের আজকের যে আমাদের মাইকিং সেটাও নিশ্চয়ই শুনেছেন, আমরা কাউকে উচ্ছেদের পক্ষে নই। ততক্ষণ পর্যন্ত আমি কাউকে এখানে থেকে উঠিয়ে বলবো না যতক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ব্যবসা করার জায়গা ঠিক করে দিতে পারছি না। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঊনকোটি জেলার জেলা সদর ও কৈলাসহরে গৌরনগর ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস দল ভালো ফলাফল করবে এবং 13 আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতি কংগ্রেস দল দখল করবে। বৃহস্পতিবার কৈলাসহরে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথাই জানান বিধায়ক বীরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি তথা ঊনকোটি জেলা পরিষদের কংগ্রেস দলের প্রার্থী মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা বিজেপি দলের তীব্র সমালোচনা করে বলেন, বিগত দিনগুলোতে বিজেপি দল গৌরনগর ব্লকে চরম দুর্নীতি করেছে, সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি বিজেপি, যার ফলে বিজেপি দলের পায়ের তলার মাটি নেই। ভোট এসে গেছে, এখন সাধারণ মানুষদের ভয়ভীতি দেখাচ্ছে বিজেপি। শুধু তাই নয়, প্রশাসনকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে ভোট করাতে চাইছে বিজেপি। সম্পূর্ণ অন্যায়ভাবে কৈলাসহরের RKI স্কুল থেকে ভোটের গণনা কেন্দ্রটি সরিয়ে কাউলিকুড়া গ্রামের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্র গড়ে তুলছে। গণনা কেন্দ্রে অবৈধভাবে নিজেরা প্রভাব খাটিয়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়ে নিজেদের জয় হাসিল করার চেষ্টা করছে বলে জানান বীরজিৎ সিনহা। বিজেপি সরকারের যে দুর্নীতি, স্বজন পোষণ, মানুষ তিথি বিরক্ত হয়েছে। গৌরনগর পঞ্চায়েত সমিতি বিগত 5 বছরে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এবারে নির্বাচনে বিশেষ করে গৌরনগর ব্লক এরিয়ায়, পঞ্চায়েত সমিতি এরিয়ায় 13টি আসনে আমরা আমাদের ইন্ডিয়া জোট লড়াই করছি। প্রতীয়মান যে বিজেপি দেখতে পেয়েছে এই ব্লকে ওরা কোথাও সমর্থন পাচ্ছে না। আমার বিশ্বাস এই ব্লকে একটি আসনে ওরা জিততে পারবে। একই রাতে 3 বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো বুধবার রাতে। ঘটনা উদয়পুর লস্কর পাড়া এলাকায়। কান্নায় ভেঙে পড়লেন এক বাড়ির মালিক বিশুবালা লস্কর। তিনি জানান তার গরু বিক্রির 3 লক্ষ টাকা এবং তার বোনের 5 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল। একই সাথে এলাকার বাপন দাস ও বীরেন্দ্র দাস নামে 2 ব্যক্তির বাড়িতেও চুরির ঘটনা সংঘটিত হয়েছে। খবর পেয়ে সকাল 7:30 নাগাদ পুলিশ ছুটে যায় ঘটনা তদন্ত করতে, কিন্তু পুলিশ ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের কোনো ভরসা দিতে পারেনি। পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি জানালে পুলিশ বিশুবালা লস্করকে জানান তারা এই ঘটনা নিয়ে এখনো কিছু বলতে পারছে না। তবে পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় চুরির ঘটনার কতটা কুল কিনারা করতে পারে রাধাকিশোরপুর থানার পুলিশ। পুলিশের কাছে আমি ভরসা পাইলাম না, আমি আর কার কাছে ভরসা পাবো? বাবা আমার কেউ নাই, মাও নাই, বাবাও নাই। একটা বইনা ছিল, বইনা মরে গেছে, বইনার কাছে আমি থাকতাম। বইনের জিনিসপত্রই আমার কাছে আছে, সব জিনিসপত্র চুরি লিয়া গেছে। গরু বেচি 3 লাখ টাকা আমার চুরি লিয়া গেছে। বাবু আমার ঘরে কিচ্ছু রাখছে না, সব নিচে জানালা বাট বাইঙ্গা। কোটা সংরক্ষণ নিয়ে বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি, তাই আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবি জানালো ত্রিপুরা পিপলস পার্টি। বৃহস্পতিবার ত্রিপুরা পিপলস পার্টির তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করে। উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ। তিনি বলেন, সংরক্ষণ সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়েছে। সরকার ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে আলোচনার টেবিলে না বসে উল্টো রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনে বলে অভিযোগ। বুলেটের মুখে ছাত্র
ছাত্র আন্দোলনকে দমন করার নীতি গ্রহণ করে। ইতিমধ্যে চলমান এই আন্দোলনে ছাত্র, যুবক ও সাধারণ নাগরিক সহ 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়। আহতের সংখ্যা বহু। স্কুল, কলেজ, ইন্টারনেট সহ জরুরি সমস্ত পরিষেবা বন্ধ। এই ধরনের পরিস্থিতিতে শুধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশই নয়, পড়োশী দেশ ভারতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। কারণ বেসরকারি সূত্র মতে ভারতের প্রায় 8,000 ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ত্রিপুরা পিপলস পার্টি ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে জনজীবনে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংরক্ষণ সংস্কারের দাবিতে সেই দেশের ছাত্র যুবরা লড়াইতে আছেন, আন্দোলন করছেন। আমরা সংরক্ষণ নিয়ে কোনো কথা বলছি না। ওদের সংরক্ষণ কি ধরনের হবে, কোটা কি সিস্টেমে থাকবে, ওটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু একটা দেশে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলন করছে, সেই আন্দোলনের উপর রাষ্ট্র যেভাবে পুলিশ নামিয়ে, মিলিটারি নামিয়ে সশস্ত্রভাবে তাদের উপর হামলা করছে, তাদেরকে মারধর করা হচ্ছে, ক্যাম্পাসগুলোতে ঢুকে আর মিলিটারিরা দখল করে নিচ্ছেন ক্যাম্পাস, ছাত্রদেরকে এমনভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। সেখানে স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসার পর স্বামীর রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম সুমন দাস। মৃত ব্যক্তির বাড়ি রাজধানীর বরজলা এলাকায়। মৃত ব্যক্তির বাবা ও ভাই জানায়, বুধবার সুমন কাজ থেকে বাপের বাড়িতে দিয়ে আসে তার স্ত্রীকে। বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ সুমন বাথরুমে যায়। বাথরুম থেকে ফিরে ঘরে কখন আত্মহত্যা করেছে তারা জানে না। 10টা নাগাদ সুমনের বাবা ঘরে দরজা খুলে দেখে সে আত্মহত্যা করেছে। সাথে সাথে তাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সকালে বাথরুমে গেছে, বাথরুম যাওয়ার পর আমি গেছি বাথরুমে। এরপরে আমি আমার রুমের মধ্যে সুন্দর মোবাইল টিপতেছি, হঠাৎ করে বাবা চিল্লে দিয়েছে, দেখা দেখি এরকম অবস্থা। কি অবস্থা পাইছে? আমার বাবা কি অবস্থা দেখছে? ঝুলা রয়েছে। এটা কি ঘরের মধ্যে? ঘরের মধ্যে। ওই সময় মানে বাড়িতে কে কে আছে? আমি আর বাবা আসলাম, মা দোকানে গেছিল, আর কেউ আসলাম। উনি কি বিবাহিত? হ্যাঁ। ওনার মিসেস কই আছে? শ্বশুর বাপের ভাই। কতদিন আগে গেছে? গতকালকে গেছে। এমনিতে গেছে না কোনো ঝগড়া টগড়া হয়েছিল? না, এমনি হয়নি, নামে দিয়েছি। বুধবার গভীর রাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয় চোরের দল। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চন্দ্রমোহন চৌধুরী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চন্দ্রমোহন চৌধুরী পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে দরজার তালা ভেঙে চোরেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রবেশ করে। চোরেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর থেকে চাল, ডাল, চিড়া, রান্নার গ্যাসের সিলিন্ডার ও বাসনপত্র চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি অনিমা দেববর্মা এবং সহায়িকা সাবিত্রী দেববর্মা অঙ্গনওয়াড়ি সেন্টার খুলতে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে গ্রামবাসীদের জানান। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ও সহায়িকা জানান, চোরেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর থেকে চাল, ডাল, চিড়া, রান্নার গ্যাসের সিলিন্ডার ও বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। রান্নাঘরের একটা সিলিন্ডার চুরি হয়েছে, আর যারা ছাত্র তারা সয়াবিন আর সুজি টুজি সব চুরি হয়ে গেছে। কোন জায়গায় এটা? কোন জায়গা এটা? হচ্ছে রংমালা চন্দ্রমোহন চৌধুরী পাড়া সেন্টারে। চৌধুরী বিপ্লব না? বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলল ভারতীয় জনতা পার্টি মনোনীত 3 প্রার্থী। একজন সিপাহীজলা জেলা পরিষদের 11 নম্বর প্রার্থী বিশ্বজিৎ দাস, অপরজন হলেন মোহনভোগ পঞ্চায়েত সমিতির 4 নম্বরের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কাজী আব্দুল সালাম। তৃতীয় প্রার্থী হলেন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী রুপিয়া খাতুন। বৃহস্পতিবার দেখা গেল মোহনভোগ আটি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকা তথাপি পুরো এলাকা জুড়ে জেলা পরিষদের প্রার্থী, পঞ্চায়েত সমিতির প্রার্থী, পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি প্রচারে বের হন। এই রাজ্যের মানুষ প্রথমত বলছে, এই রাজ্যে 25টা বছর বামপর সরকার ছিল, তারা সেখানে এই রাজ্যের মানুষকে সেখানে দলতন্ত্রে কায়েম করা সিপিএম করলে পরে বিভিন্ন সুযোগ সুবিধা পাইতো। এই জিনিসটা মানুষের মুখ থেকে উঠতেছে। এখানে 3 জন আমাদের সামনে প্রার্থী রয়েছেন। বিশ্বজিৎ দাস জেলা পরিষদের প্রার্থী, কাজী আব্দুল সালাম রয়েছেন পঞ্চায়েত সমিতির প্রার্থী, রুকিয়া বেগম রয়েছে পঞ্চায়েতের প্রার্থী। তাদেরকে এই এলাকার মানুষ
জোরালোভাবে আশীর্বাদ করছে এবং ওরা বলছে যে আমরা তোমাদেরকে আশীর্বাদ করি, তোমাদের জেলা সমিতি এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রধান যাতে তোমরা সেখানে দখল করে তোমরা যাতে আবার পুনরায় সেখানে সরকার পরিচালনা করতে পারো, এই কথাই মানুষের মুখে মুখে রয়েছে। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার হলো তথ্য জানার অধিকার। 2005 সালে এই তথ্য জানার অধিকারের নিয়ম অনুযায়ী 2 নম্বর ধারায় যে নম্বর উপধারাতে উল্লেখ রয়েছে ভারতের যে কোনো নাগরিক সরকারি কাজের পরিকাঠামো সংক্রান্ত গুণগত মান খতিয়ে দেখতে পারবেন। সেই আইন মোতাবেক মেলাঘরের যুবক প্রসেনজিৎ সাহা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে গত 19 জুন আরটিআইয়ের আবেদন করেন। মেলাঘর পৌরসভার অন্তর্গত সুইমিং পুলটি সংস্কারের কাজ সরেজমিনে খতিয়ে দেখার জন্যই এই আরটিআইয়ের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনের নিরিখে সোনামুড়া মহকুমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিবাকর শীল 19 জুলাই প্রসেনজিৎ সাহাকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন 25 জুলাই দুপুর 12টায় তাকে সুইমিং পুলের সামনে উপস্থিত থাকতে হবে। যথাসময়ে সুইমিং পুলের সামনে পৌঁছে যান প্রসেনজিৎ সাহা। সুইমিং পুলে তালা ভেঙে সংশ্লিষ্ট দপ্তরের পদাধিকারীরা প্রসেনজিৎ সাহাকে সঙ্গে নিয়ে সুইমিং পুলের ভেতরে প্রবেশ করে, কিন্তু সুইমিং পুলে পর্যাপ্ত পরিমাণে জল থাকার কারণে সরেজমিনে খতিয়ে দেখতে পারেননি প্রসেনজিৎ সাহা। তিনি সরাসরি অভিযোগ করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিবাকর শীলের বিরুদ্ধে। প্রসেনজিৎ সাহার অভিযোগ, ইচ্ছে করে এই সুইমিং পুলের জল সরানো হয়নি। প্রসেনজিৎ সাহা বারবার অনুরোধ করলেও সুইমিং পুল থেকে জল সরানোর কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তরের পদাধিকারীরা। উল্টো প্রসেনজিৎ সাহাকে জল সরানোর জন্য ব্যয়ভার নিজের কাঁধে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন, যার কারণে প্রসেনজিৎ সাহা একরাশ ক্ষোভ উগরে দেন দিবাকর শীলের ওপর। এই ধরনের অকর্মণ্য অফিসারদের সরিয়ে দিয়ে সরকারের স্বচ্ছ ভাবমূর্তি কায়েম করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেন প্রসেনজিৎ সাহা। যে আজকে এই ইন্সপেকশনটা করার লেগা আওয়ার লেগা দুপুর 12টার সময় আমি দুপুর 12টার সময় যথারীতি আইলাম। ওনারা 12:30টার মধ্যে আইলেন, আয়াসিরা এখানে তালা পাইছেন, তালা লাস্টে ভাঙলেন এবং তালা ভেঙে আমার ভিতরে নিয়ে গেলেন। ভিতরে নিয়ে দেখলাম আমরা, আপনারা দেখবেন নিশ্চয়ই, সাংবাদিক ভাইরা আমার দেখাইবেন যে এখানে সুইমিং পুল যে রিনোভেশন হয়েছে, রিনোভেশন যে কাজগুলি হয়েছে, যে জিনিসটা আমরা ইন্সপেকশন করতে আইছি সেই ইন্সপেকশনটা আমরা করার কোনো চান্সই নাই, কারণ এখানে জল দিয়া সম্পূর্ণ ভরে রাখা হয়েছে যাতে সাধারণ জনগণ এখানে অরিজিনালি কোনো কাজ হয়েছে না সেই জিনিসটা ইন্সপেকশন করার লেগে কোনো চান্স রাখছে না, জল দিয়ে পুরে লিছে। আমরা আরটিআই অ্যাক্ট, ভারত সরকারের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী আমরা ভারতীয় নাগরিকরা সম্পূর্ণ অধিকার আছে যে সরকারি যে কোনো কাজ ইন্সপেকশন করার, কিন্তু অফিসাররা আইটি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি, আমার মনে হয় এটা উনি ইচ্ছা করে এখানে জল ভরে রেখেছেন যাতে আমার মতো সাধারণ নাগরিক যাদের বাচ্চারা এখানে সুইমিং শিখতে আসবেন তারা অরিজিনালি নিরাপদ কিনা সেই জিনিসটাতে ইন্সপেকশন করতে না পারে। নিশ্চয়ই এখানে জলের নিচে অনেক ঘোটালা আছে যার জন্য ওনারা জল ভরে রেখেছেন। আমি যখন বললাম যে আমি এখানে ইন্সপেকশন করতে চাই, আপনি জল সরালেন না কেন, এটা আমি গতকাল সন্ধ্যাবেলা আমি ওনাকে ফোন করে রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম যে আপনি এখানে জল সরাননি, আমি কালকে ইন্সপেকশন করব কিভাবে। উনি আমাকে অন দ্য ফোন আমাকে বলেছিল যে আমি কোনো টেকনিক্যাল পারসন না যে আমি এটা ইন্সপেকশন করব, কিন্তু আরটিআই অ্যাক্ট 2005-এর কোনো জায়গায় এটা লেখা নেই যে কোনো টেকনিক্যাল পারসনই শুধু পারবে এই কোনো একটা ওয়ার্কের ইন্সপেকশন করতে পারবে। সাধারণ নাগরিক যেই হোক, রাম শাম যদু মধু যেই হোক, সরকারি কাজের যে কোনো ইন্সপেকশন করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন 2J1 অফ আরটিআই অ্যাক্ট 2005। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।